আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। ফোর্থ ইয়ারের আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর ক্লাস। আমরা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড এই চ্যাপ্টারটার উপরে পড়ছিলাম। আর আমি জেনারেল ফান্ডের উপরে এর আগে আরও 2টো ক্লাস দিয়েছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তাহলে জেনারেল ফান্ডের আমি রিভিউ আর মেজারমেন্ট ফোকাস অ্যান্ড বেসিস অফ অ্যাকাউন্টিং এই দুটো টপিক শেষ করেছি। আর জার্নাল এন্ট্রিজ এটা আমি করছিলাম, এটা কন্টিনিউ করা হচ্ছিল। আর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসটিতে লগ ইন করলে তোমরা যথারীতি হ্যান্ডআউটগুলো পেয়ে যাবে। এর আগের ক্লাসে হ্যান্ডআউটগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা জার্নাল এন্ট্রিজ যেগুলো করছিলাম, এই যে আমাদের প্রথম যে 5টা জার্নাল এন্ট্রিজ, এটা আমরা করেছি আমাদের প্রথম ক্লাসে। রেকর্ডিং দ্য বাজেট, ইন্টারফান্ড ট্রান্সফারের এবং এনকামব্রেন্স এক্সপেন্ডিচার রেকর্ড, পেরোল রেকর্ড, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে করেছি। এবং সেকেন্ড যে ক্লাসটা, সেটা আমরা রেভিনিউ রিকগনিশনের রিলেটেড যে আমাদের জার্নালগুলো, সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা ট্যাক্স অ্যান্টিসিপেশন, নোটস পেয়েবল আর রিপেমেন্ট অফ ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস, এই দুটো জার্নাল দেখবো এবং তার পরবর্তীতে আমরা পরের টপিকে চলে যাব। আমাদের আমি এর আগে যে দুটো ক্লাসে তোমাদের এক্সাম্পলগুলো ব্যবহার করেছি, তাহলে আজকেও একই এক্সাম্পলগুলো বা ওই এক্সাম্পলগুলোর রেফারেন্স আমি কিন্তু এখানে দিব। তাহলে তোমাদের একটু এই শুধু এই ক্লাসটা করলে হবে না, আমার যে 1 নম্বর এবং 2 নম্বর যে ক্লাসটা, ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা একটু দেখে নিতে হবে এই ক্লাসটা করার জন্য, নাহলে বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ট্যাক্স অ্যান্টিসিপেশন, নোটস পেয়েবল। গভর্নমেন্টের রেভিনিউ জেনারেশন, এটা যে সারা বছর ধরে একই রকম হবে এরকম তো না হতে পারে, এরকম আসলে হয়ও না। বা এক্সপেন্ডিচারও এক এক সময় এক এক রকম হচ্ছে, কখনো রেভিনিউ জেনারেশন ভালো হচ্ছে, আবার কখনো কম কম হচ্ছে। যেমন ইনকাম ট্যাক্সের কথা যদি বলো, ইনকাম ট্যাক্সের ট্যাক্স ডে যেমন নভেম্বরে ট্যাক্স ডে আসে 30 নভেম্বর, তাহলে সেই সময়টাতে তো ইনকাম ট্যাক্সে অনেক বেশি আর্নিংস হয়। এটা ছাড়াও যেমন ঈদ বা যে কোনো অকেশনগুলোতে আমাদের দেখা যায় কি সেলস বেড়ে যায়, তাহলে সেলস ট্যাক্স নিঃসন্দেহে সেই সময় বেশি আর্নিংস হবে। বা ঈদের সময় আমাদের চিড়িয়াখানাতে ভিজিটর বেড়ে যায়, তাহলে ওখানে এন্ট্রি ফি বাবদ যে চার্জটা করা হয়, তাহলে সেখান থেকে রেভিনিউ আর্নিংস সেই সময়টা বাড়ে, অন্য সময় নেই। তাহলে এরকমভাবে আমরা একটা দেখতে পাই যে কোনো একটা সময় রেভিনিউ আর্নিংসটা ভালো, আবার কোনো সময় হয়তো একটু খারাপ, বা মানে সেরকমভাবে হচ্ছে না। আবার এক্সপেন্ডিচারও তাই, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে। এখন এই জন্য গভর্নমেন্ট এটা করে, প্রতি একটা পিরিয়ড পর পর, এটা কোয়ার্টারলি হতে পারে, সেমি অ্যানুয়ালি হতে পারে, বা 3 মান্থস 4 মান্থস আফটার তারা যেটা করে যে একটা অ্যান্টিসিপেশন করে। কি অ্যান্টিসিপেশন? যে তার যে এক্সপেন্ডিচারগুলো আছে, এই এক্সপেন্ডিচারগুলো মিট করার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স অ্যাভেলেবেল আছে কিনা, মানে রেভিনিউটা জেনারেট হচ্ছে কিনা। যদি রিসোর্স না থাকে, রেভিনিউ যদি সেভাবে জেনারেট না হয়, তাহলে তারা নোট ইস্যুর মাধ্যমে নোট ফাইন্যান্সিংয়ের কথা তারা চিন্তা করে। তাহলে আসলে এখানে আমরা একটা সেরকম একটা এক্সাম্পল দেখতে পারবো যে যেভাবে এই অ্যান্টিসিপেশনটা গভর্নমেন্ট করে থাকে। যেমন এখানে এস্টিমেটেড এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্টস যেগুলো আছে, এরপর এস্টিমেটেড রিসোর্সেস অ্যাভেলেবেল। তাহলে আমাদের এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট কি আছে, সেই তুলনায় রিসোর্স অ্যাভেলেবেল আছে কিনা, এটাকে কম্পেয়ার করা হয়। দেখো, যেমন আমাদের এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে বাজেটেড এক্সপেন্ডিচার বলা হয়েছে 25% অফ 41,80,000। তাহলে এই 41 লাখ হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন, মানে আমরা বাজেট যখন রেকর্ড করেছি তখন বাজেটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েশন, আমাদের এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়া ছিল 41,80,000। তাহলে তার থেকে সেটা 25% ধরছে, মানে যেহেতু এটা কোয়ার্টারলি আমরা অ্যাসেস করছি, মানে জানুয়ারি 1 থ্রু মার্চ 31, সেই জন্য এখানে 25% মানে 1/4 ধরা হয়েছে। তাহলে 10,45,000। এছাড়া কারেন্ট লাইবিলিটিস পেয়েবল বলেছে 4,40,000। যেমন কোথা থেকে পেয়েছে দেখো, এখানে আমাদের আমরা যে ডিসেম্বর 31, 2010-এ আমরা যে একটা ব্যালেন্স শিট ফার্স্ট ক্লাসে এটা আমরা দেখেছি, সেখানে দেখো লাইবিলিটিস এখানে আছে 4,10,000। 3,20,000 হলো ভাউচার পেয়েবল, আর ডিউ টু ফেডারেল গভর্নমেন্ট হলো 90,000। তাহলে টোটাল হলো 4,10,000। আর ওই দেখো ক্যাশ অ্যাভেলেবেল আছে হলো 2,20,000। এটাও তো অ্যাভেলেবল রিসোর্স, এটা আমাদের কাছে আছে। তাহলে 10 লাখ, এই 4,10,000 এটা তাকে পে করতে হবে। তার সাথে সাথে দেখো আরেকটা আমরা ট্রানজাকশন পড়েছিলাম, ইন্টারফান্ড ট্রান্সফার, যে একটা সাপ্লাই ফান্ড তৈরি করা হয়েছিল জেনারেল ফান্ড থেকে, 30,000 টাকা ক্যাশ ট্রান্সফার করা হয়েছিল। তাহলে এই
30,000 আর 4,10,000 দুটো মিলে আমাদের 4,40,000 টাকা এটার লাইবিলিটি পে করতে হবে মার্চের মধ্যে। তাহলে সেখান থেকে আমরা দেখো এখান থেকে তাহলে 10,45,000 আর 4,40,000 এটা মিলে আমরা পেলাম 14,85,000। তাহলে এটা আমাদের গেল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট। এবার আসো রিসোর্স অ্যাভেলেবল। এখানে যেমন ক্যাশ অ্যাভেলেবল তো আমরা দেখলাম আমাদের ব্যালেন্স শিটের মধ্যে ছিল। এছাড়া বলছে যে কালেকশন অফ ডেলিনকুয়েন্ট ট্যাক্সেস, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস, কিছুটা অ্যাজাম্পশনও আছে এখানে। 4,25,000 কালেকশন অফ বাজেটারি ফিনান্সিয়াল ইয়ার 2011 রেভিনিউ, সেটা হলো 1,40,000। তাহলে এরকম একটা দেখা গেল যে এস্টিমেটেড রিসোর্সেস অ্যাভেলেবল আছে 7,85,000। আমাদের এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট হলো 14,85,000 আর রিসোর্স অ্যাভেলেবল আছে হলো 7,85,000। তাহলে ঘাটতি কত? ঘাটতি হলো 7 লাখ। তাহলে এই 7 লাখ যে ঘাটতিটা, এটা পূরণের জন্য সে নোট ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে পারে। সে নোট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে নোট ইস্যুর মাধ্যমে সে এটার ফান্ডটা কালেক্ট করতে পারে বা ফান্ডটা রেজ করে নিতে পারে। তাহলে এরকমভাবে যদি দেখো আমাদের এখানে বলেছে দ্য অ্যামাউন্ট অফ টাকা 7 লাখ ইজ বড়োড। গভর্নমেন্ট যদি ভাবে বড় করে 7 লাখ টাকা, তাহলে আমাদের জার্নাল কি হবে? জেনারেল ফান্ড এবং গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের সেম জার্নাল হবে। আমাদের নর্মালি আমরা যেভাবে জানি যে নোট ইস্যুর মাধ্যমে ক্যাশ টাকা আসলো, তাহলে ক্যাশ ডেবিট 7 লাখ এবং ক্রেডিট হবে আমাদের ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল 7 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুটোর জন্য সেম হলো। এটা হলো আমাদের যে অ্যান্টিসিপেশনটা গভর্নমেন্ট করলো এবং তার পরিপ্রেক্ষিতে সে নোটস পেয়েবল ইস্যু করেছে এবং তার মাধ্যমে সে 7 লাখ টাকা কালেক্ট করেছে। এরপরে আসো রিপেমেন্ট অফ দ্য ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস। যে নোটসটা কালেক্ট করা হলো সেটা যখন রিপেমেন্ট করা হবে, নিঃসন্দেহে এটা লং টার্মে কোনো নোটস পেবল হবে না, এটা শর্ট টার্মেরই হবে। কারণ আমরা তো জানি যে জেনারেল ফান্ডের জন্য কোনো লং টার্ম লাইবিলিটিসকে আমরা রেকর্ডই করি না। তাহলে এখানে বলছে যে ইন্টারেস্ট ইজ টাকা 13,500 অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইজ প্রপারলি চার্জেবল টু দ্য মিসেলিনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে এই যখন রিপেমেন্ট করেছে তখন একটা ইন্টারেস্ট চার্জ হয়েছে এবং সেটাকে মিসেলিনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশনে ফাংশনস হিসেবে রিকগনাইজ করা হয়েছে। তাই দেখো জেনারেল ফান্ডে আমরা জার্নাল করব আমাদের রিপেমেন্ট অফ ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেবল। তাহলে নোটস পেবল আমাদের ডেবিট হয়ে যাবে, এটা ক্রেডিট ছিল ডেবিট হয়ে যাবে। তাহলে আমাদের ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেবল 7 লাখ টাকা এটা ডেবিট হয়েছে। আর আমাদের এখানে ইন্টারেস্টের জায়গায় আমরা এক্সপেন্ডিচার লিখবো। তাহলে এক্সপেন্ডিচার 2011 13,500 আর আমাদের পেমেন্ট হলো ক্যাশের মাধ্যমে আমরা পেমেন্ট করলাম। আর সাবসিডিয়ারি লেজারে আমরা এই যে এক্সপেন্ডিচার আমাদের যেটা 2011 আমরা সাবসিডিয়ারি লেজারে এটাকে মেনশন করব, এটা মিসেলেনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আমাদের এখানে বলা হয়েছে, যেটা মিসেলেনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশনে রেকর্ড করতে হবে। আচ্ছা, তাহলে আর এটা আমরা দেখলাম জেনারেল ফান্ডে। তাহলে এবার আসো গভর্নমেন্ট ওয়াইজ যে আমাদের জার্নাল এন্ট্রিজ করতে হয়, সেখানে আমরা কি করব? সেম, শুধু আমরা সেই যে এক্সপেন্ডিচারের জায়গায় এক্সপেন্স লিখবো, সেটাই পার্থক্য শুধু। তাহলে এখানে পেয়েবল আমাদের 7 লাখ টাকা, এই যে এক্সপেন্স ইন্টারেস্ট অন ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল এখানে আমরা মেনশন করে দিচ্ছি। আলাদা করে সাবসিডিয়ারি লেজার তাহলে মেনটেন করার দরকার হবে না। 13,500 এবং ক্যাশ টাকা হলো 7,13,500। ঠিক আছে, তাহলে এই আমরা দেখে নিলাম আমাদের যে দুটো টপিক বাকি ছিল জার্নালের জন্য, দুটো আমরা দেখে নিলাম। জার্নাল যে আসলে এখানে শেষ তা নয়, এরপরে আমরা আরও কিছু স্পেশাল এন্ট্রিজ করবো, অ্যাডজাস্টিং এন্ট্রিজ করবো, ক্লোজিং এন্ট্রিজ করবো। এখানে আসলে এই যে জার্নালগুলো আমরা প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস এবং আজকে করলাম দুটো বিষয়ে, এই জার্নালগুলো এরপরে আবারও হতে থাকবে, বারবার হতে থাকবে পুরো বছর ধরে। আমরা শুধু মার্চ পর্যন্ত এখানে দেখেছি। আচ্ছা, তাহলে এরপরে আমাদের টপিক হলো ইন্টারিম ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে গভর্নমেন্ট যেটা করছে যে তারা অন্তর্বর্তীকালীন কিছু স্টেটমেন্টস তৈরি করছে, যে স্টেটমেন্টস তাদেরকে পরবর্তী কার্যক্রমের জন্য সহায়ক হবে। তাহলে দেখো আমাদের কি কি স্টেটমেন্টস আছে। স্কেডিউল অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল রেভিনিউ আর স্কেডিউল অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অ্যান্ড এনকামব্রেন্সেস। আর তাহলে কি হলো, রেভিনিউর অ্যাকচুয়াল এবং বাজেটেডকে কম্পেয়ার করছে এবং এক্সপেন্ডিচারের বাজেটেড এবং অ্যাকচুয়ালকে কম্পেয়ার মাধ্যমে এনকামব্রেন্সের অবস্থাটাও এখানে জানা যাবে। হ্যাঁ, এনকামব্রেন্স মানে তো আমাদের কতটুকু আমরা অর্ডার সাবমিট করেছিলাম, রিকুইজিশন দেওয়া হয়েছিল এবং কতটুকু রিসিভ করা হয়েছে, তাহলে সেখান থেকে কতটুকু এখনো পর্যন্ত এনকামব্রেন্স আউটস্ট্যান্ডিং আছে সেটা বের করা যাবে। তাহলে প্রথমে আসো স্কেডিউল অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল রেভিনিউ। দেখো এরকম একটা আমরা স্টেটমেন্ট পাবো। এখানে সোর্সেস অফ রেভিনিউ, এখানে ফর দ্য 3 months ended 31st March 2011। তাহলে এখানে সোর্সেস অফ রেভিনিউস এস্টিমেটেড, হ্যাঁ, তারপরে অ্যাকচুয়াল, তারপরে এস্টিমেটেড রেভিনিউস নট ইয়েট রিয়েলাইজ। তাহলে আমরা এস্টিমেটেড থেকে অ্যাকচুয়ালটা বাদ দিলে ওটা পাবো।
এখন এস্টিমেটেড যে ইনফরমেশনগুলো এগুলো আমরা কোথায় পাবো, যেমন আমাদের বাজেটে দেখো বলা ছিল, বাজেটে আমরা রেকর্ডের সময় যেই ইনফরমেশনগুলো ব্যবহার করেছিলাম সেগুলো, যে প্রপার্টি ট্যাক্স 26 লাখ, তারপর ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অন ডেলিনকুয়েন্ট ট্যাক্সেস 13,000, তাহলে এগুলোই আমি এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বাজেটের, যেটাকে এস্টিমেশন বলা হয়েছিল। আর অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে আমরা কালেক্ট করি, যেমন 25,99,626 এটা অ্যাজাম্পশন করা হয়েছে যে এটা এই মার্চের 31 তারিখের মধ্যে এটা কালেক্টেড হয়ে গেছে। এছাড়া দেখো যে অন্যান্যগুলো আমরা একটা জার্নাল করেছিলাম, যেটা হলো ক্যাশ বেসিসে রেভিনিউকে রিকগনাইজ করার জন্য আমরা ক্যাশ বেসিসের জার্নাল করেছিলাম। সেই জার্নালের মধ্যে আমাদের যে ছিল যে লাইসেন্স অ্যান্ড পারমিটস বাবদ আমি 1 লাখ টাকা পেয়েছি, এই যে 1 লাখ টাকা পেয়েছি। তারপরে ফাইনস অ্যান্ড ফরফিটসে 1,51,000, তারপরে 7,1200। তাহলে এরকমভাবে আমরা আগে যে জার্নালগুলো করেছি সেই জার্নাল থেকে কি কি রেভিনিউ কালেক্ট হয়েছে, সেই যেখানে আমরা রেভিনিউ লিখেছি অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা এখানে এন্ট্রি করেছি। তাহলে এখন আমরা এস্টিমেটেড পেলাম, অ্যাকচুয়াল পেলাম, আমরা এখন আউটস্ট্যান্ডিংটা জানতে চাই যে আমরা এখনো পর্যন্ত যেটা রিয়েলাইজড হয়নি যে রেভিনিউটা আমরা কি করবো। যেমন প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে 26 লাখ থেকে 25,99,626, এটা বাদ দিলে কত থাকছে আমাদের 364। তাহলে এটা আমাদের নট ইয়েট রিয়েলাইজ, রেভিনিউ নট ইয়েট রিয়েলাইজড। তাহলে এরপরে যেমন ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অন ট্যাক্সেসে আছে 14,400, সেলস ট্যাক্সে আছে 4,80,000, টোটাল ট্যাক্স আমাদের হলো 4,92,664। লাইসেন্স অ্যান্ড পারমিটসে আমাদের এখনো 1,20,000, 1,20,000 বাকি আছে। ফাইনস অ্যান্ড ফরফিটসে 1,57,000 বাকি আছে। ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ এখনো পর্যন্ত কোনো কিছু রিকগনাইজ হয়নি, আমরা রিয়েলাইজ করতে পারিনি, পুরোটাই বাকি আছে 2,80,000। আর চার্জেস ফর সার্ভিসেস 70,000 থেকে 700 বাদ দিয়ে 63,000। মিসেলিনিয়াস রেভিনিউতে আমরা পেলাম 13,800। আর টোটাল জেনারেল ফান্ড রেভিনিউ মানে টোটাল আমরা রেভিনিউকে নট ইয়েট রিয়েলাইজ হলো 11,26,564। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের এখানে একটা ক্যালকুলেশন বা একটা আইডিয়া চলে আসলো যে কি পরিমাণ এখনো পর্যন্ত রিয়েলাইজ হয়নি রেভিনিউ। তাহলে এটা আমাদের গেল শিডিউল আর স্কেডিউল অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল রেভিনিউজ। এরপরে আমরা আসবো স্কেডিউল অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অ্যান্ড এনকামব্রেন্সেস। তাহলে আমরা প্রথমে যেটা করি, এই স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা এনকামব্রেন্সেসে যেটা আউটস্ট্যান্ডিং আছে সেটাকে আগে একটু ক্যালকুলেশন করে নিই। এখানে আমি ক্যালকুলেশন অফ আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেস অর্থ হলো আমি যেই রিকুইজিশনটা সাবমিট করেছি সেটা আমি এনকামব্রেন্সেস হিসেবে ডেবিট করেছি, আর যতটুকু রিকুইজিশন যতটুকু রিসিভ করেছি সেটা আমরা এনকামব্রেন্সকে আবার ক্রিয়েট করে দিয়েছি। তাহলে এখানে দেখো সেই অ্যামাউন্টগুলোই বসা। এটাও কিন্তু প্রথম ক্লাস থেকে আমি ইনফরমেশনটা দিচ্ছি। এখানে এই যে যখন নাকি আমরা রিকুইজিশন সাবমিট করলাম বা পারচেজ অর্ডার ইস্যু করা হলো, তখন আমরা এনকামব্রেন্সেসকে ডেবিট করেছিলাম আর ক্রিয়েট করেছিলাম রিজার্ভ ফর এনকামব্রেন্সেস, এই যে ব্রেকডাউনটা দেওয়া ছিল। তাহলে এই জিনিসটাই, এই ব্রেকডাউনটাই আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, আর এরপরে আমরা যে জার্নাল করেছিলাম যে রিকুইজিশন যখন রিসিভ হলো, তাহলে সেখানে আমরা আবার একটা রিভার্স এন্ট্রি করেছিলাম, রিজার্ভ ফর এনকামব্রেন্সেস ডেবিট করে এনকামব্রেন্স ক্রিয়েট করেছিলাম। তাহলে সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে। তাহলে এনকামব্রেন্সেসের একটা অ্যামাউন্ট কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে, ডেবিট আছে। যেমন এখানে ধরো 28,000 ছিল জেনারেল গভর্নমেন্টের, ঠিক আছে, কিন্তু আর এখন পাওয়া গেছে হলো 12,250। তাহলে আমরা এই যে যেটা আমরা রেকর্ড করেছিলাম ডেবিট এবং ক্রেডিট হিসেবে, তাহলে আমাদের এনকামব্রেন্সেসে এখনো কিছু ডেবিট ব্যালেন্স রয়ে গেছে। তাহলে সেটা আমরা একটু দেখি কত। যেমন এখানে আমাদের জেনারেল গভর্নমেন্টে হলো 15,750, 28,000 থেকে 12,250 বাদ দেওয়ার পরে। একইভাবে আমাদের পাবলিক সেফটিতে আমরা পাবো হলো কোনো নাই, কিছু নাই, দেখো এটা পুরোটাই পাওয়া গেছে 72,000। পাবলিক ওয়ার্কসে আমাদের আছে 9,100, আমাদের পার্কস অ্যান্ড রিক্রিয়েশনে আছে 6,000, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারে আছে 5,825, আর মিসেলিনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশনে আছে 0, কিছুই নেই, পুরোটাই পাওয়া গেছে। তাহলে আমরা আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেসটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন আসো আমরা আমাদের স্টেটমেন্টে চলে যাই। এখানে একইভাবে আমরা রেভিনিউকে যেমন এস্টিমেটেড রেভিনিউকে বসিয়েছিলাম, একইভাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আমাদের বাজেটের ইনফরমেশনে ছিল, আমি ইনফরমেশনটা আবার দিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্রোপ্রিয়েশন 2011 আমরা যখন বাজেট রেকর্ড করেছি তখন এই এস্টিমেশনটা দেওয়া হয়েছিল, তাহলে সেটাই আমি এখানে লিখেছি। ঠিক আছে, সেই ইনফরমেশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন হিসেবে লেখা আছে।
আর এখানে এক্সপেন্ডিচার অফ 2011 অ্যাপ্রোপ্রিয়েশন হলো আমরা যে বিভিন্ন জার্নালগুলো করেছি এক্সপেন্ডিচারে, মানে কখনো সাপ্লাইজ পারচেস করার জন্য, কখনো আমরা পেরোল পেমেন্ট করেছি, কখনো ট্যাক্সেস পেমেন্ট করেছি। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা এক্সপেন্ডিচারকে যখন ডেবিট করি তাহলে সেই অ্যামাউন্টগুলোকে আমরা যোগ করে বা অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে আমরা সেই অ্যামাউন্টগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আর আছে আমাদের আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেস, যেটা এইমাত্র আমরা বের করলাম। এখন অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন মানে হলো যে অ্যাপ্রোপ্রিয়েশনের যে অংশটুকু এখন অ্যাভেলেবেল আছে খরচ করার জন্য। তাহলে যে এক্সপেন্ডিচার যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেল, এখানে তো খরচের আর প্রশ্ন আসছে না। কিন্তু আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেস হিসেবে যেটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন হবে না। এই অংশটুকু হলো যে এই আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেস অংশটুকু অলরেডি পারচেজ অর্ডার ইস্যু করা হয়েছে, আমরা যে কোনো সময় হয়তো হাতে পেয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা এনকামব্রেন্সেসকে, এই আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সেসকে ক্যান্সেল না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আর অ্যাভেলেবেল নাই। তাহলে আমাদের অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন বের করার জন্য অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আমরা এক্সপেন্ডিচার এটা বাদ দিব এবং আউটস্ট্যান্ডিং এনকামব্রেন্সটাও বাদ দিব। বাদ দিয়ে যতটুকু থাকবে সেটা হলো আমাদের অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন। এটা জানাটা খুব জরুরি, কারণ তুমি এর পরবর্তীতে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করবে সে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে যে কতটুকু অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন আছে, তার উপরে তার এক্সপেন্ডিচার। অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশনের বাইরে সে একটা টাকাও খরচ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো, আমাদের জেনারেল গভর্নমেন্ট হলো 5,15,000, পাবলিক সেফটি হলো আমাদের 6,47,600, পাবলিক ওয়ার্ক হলো 7,50,840, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার হলো 7,86,475, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন হলো 2,37,000, আর মিসেলিনিয়াস অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা দেখছি 14,550, টোটাল গ্র্যান্ড জেনারেল ফান্ডে আছে হলো 29,51,650। তাহলে আমাদের অ্যাভেলেবেল অ্যাপ্রোপ্রিয়েশন হলো এখন এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের স্টেটমেন্ট, ইন্টারিম ফিনান্সিয়াল স্টেটমেন্টে দুটো স্টেটমেন্ট রাখা হয়, যেখানে রেভিনিউ, বাজেটেড রেভিনিউ এবং অ্যাকচুয়াল রেভিনিউকে কম্পেয়ার করা হয় এবং বর্তমানে কি অবস্থা আছে সেই অবস্থাটা তুলে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব কিছু স্পেশাল টপিকসে। হ্যাঁ, যে টপিকসগুলো এটা যে একেবারে রেগুলার বেসিসে হবে তা না, ঘটতে পারে, ঘটলে আমরা তখন কিভাবে জার্নালগুলো করব। যেমন একদম প্রথমে আছে কারেকশন অফ এরর্স। হিসাব নিকাশ মানেই হলো ভুলভ্রান্তি হবে। তাহলে ভুলভ্রান্তি হলে আমাদের কারেকশন অফ এররও আছে, আমরা কারেকশন করে নিই। ফার্স্ট ইয়ারে তোমরা এই কারেকশন অফ এরর খুব ডিটেলস পড়েছো, খুব ভালোভাবে পড়েছো, তাহলে সেই কনসেপ্টে এখানে কাজে লাগবে। ঠিক আছে, ব্যতিক্রম কিছু না, মানে যেটার সাথে যে এররগুলো হবে সেটা যে অ্যাকাউন্টের সাথে রিলেটেড সেই অ্যাকাউন্টগুলোকে ডেবিট ক্রিয়েট করার মাধ্যমে আমরা জার্নালগুলো করব। তাহলে এখানে একটা উদাহরণ দেখো আছে, দ্য অ্যাসেসড ভ্যালুয়েশন অফ পার্সোনাল প্রপার্টি ওয়ার legally reduced but the tax bill erroneously issued at the higher valuation. ঠিক আছে, তাহলে হায়ার ভ্যালুয়েশনে তার এটা প্রপার্টি ট্যাক্সটা কম হবে, কিন্তু গভর্নমেন্ট সেটা বিল করেছে হায়ার। কত টাকা দেখো, অ্যাজিউম দ্যাট দ্য কারেক্টেড বিল উইল বি টাকা 364 স্মলার দ্যান দ্য অরিজিনাল বিল। তাহলে কারেক্টেড যে বিলটা সেটা 364 টাকা কম হবে, এটা বেশি বিল করেছে গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট যদি বেশি বিল করে থাকে তাহলে তার রেভিনিউ বেশি দেখেছে, রেভিনিউটা কমাতে হবে আর ট্যাক্স রিসিভেবল কমে আসবে। তাহলে রেভিনিউ কমাতে হলে ডেবিট করতে হবে, ন্যাচারাল, এটা তো আমরা জানি। তাহলে দেখো আমাদের জেনারেল এবং গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে সেম আমাদের হবে, আমরা রেভিনিউকে ডেবিট করে দিচ্ছি এবং ক্রেডিট করে দিচ্ছি কাকে, ট্যাক্স রিসিভেবল কারেন্ট। ঠিক আছে, এবং আমাদের যে লেজারের মধ্যে আছে এটা প্রপার্টি ট্যাক্স রিলেটেড, যেখানে বলা আছে যে পার্সোনাল প্রপার্টি ট্যাক্সের আমাদের যে রেভিনিউটা হওয়ার কথা ছিল সেখান থেকে 364 টাকা কমিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা উল্লেখ আমরা করতে পারি যে রিসিভেবল এগেনস্টে আমরা কিন্তু আনকালেক্টেড যেটা ট্যাক্স সেটা আমরা একটা এস্টিমেশন রাখি, কিন্তু এখানে পরিমাণটা যেহেতু খুবই কম, নগণ্য, সেই জন্য আমরা ওই আনকালেক্টেবল যে ট্যাক্সটা আমরা রিজার্ভটা রাখি সেটা এখানে আর আমরা কনসিডার করছি না। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হলো যে এই যে রেভিনিউ এবং ট্যাক্সেস, এই রেভিনিউটা এই বছরের কারেন্ট ইয়ারের দেখে আমরা রেভিনিউকে ডেবিট করেছি। এটা যদি প্রায়র ইয়ারে হয় তাহলে কি করব, দেখো এখানে আমি একটু দেখিয়ে দিয়েছি যে যদি লাস্ট ইয়ারের রেভিনিউ হয় তাহলে আমরা ফান্ড ব্যালেন্সকে ডেবিট করব। কেন ডেবিট করব, কারণ হলো আমরা রেভিনিউ, এক্সপেন্ডিচার, এনকামব্রেন্সেস, এই যে টেম্পোরারি যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোকে আমরা প্রতি বছর ক্লোজ করে দিই। কোথায় ক্লোজ করি, ফান্ড ব্যালেন্সে ক্লোজ করি। তাহলে এরপরে যদি ওই অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কারেকশন থাকে তাহলে সেই কারেকশনটাকে আমরা
ফান্ড ব্যালেন্স এটার ইফেক্ট পড়বে, কারণ ওই অ্যাকাউন্টগুলোর তো আর অস্তিত্বই নেই, তাহলে তোমাকে ফান্ড ব্যালেন্স এটা রেকর্ড করতে হবে। আর ক্রেডিটটার দিকে খেয়াল করো, আমি লিখেছি ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট। যদি তোমাদের সেকেন্ড ক্লাসটার কথা মনে থাকে, আমাদের যেই কারেন্ট যে ট্যাক্সটা আমরা কালেক্ট করতে পারিনি, সেই ট্যাক্সটাকে আর কারেন্ট ট্যাক্স হিসেবে আমরা কিন্তু রাখতে পারিনি, সেটা আমরা রিপ্লেসমেন্ট করেছিলাম, সেটা আমরা ট্রান্সফার করে দিয়েছিলাম ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট। তাহলে বিগত বছরের যে ট্যাক্সটা আছে সেটা তো আর কারেন্ট নামে নাই, সেটা আছে ডেলিনকুয়েন্ট ট্যাক্স নামে। তাহলে তোমাকে ওটা কমাতে হলে ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্টকে ক্রিয়েট করতে হবে। তাহলে এটা হলো আমরা যদি প্রায়র ইয়ারে আমাদের যদি রেভিনিউর কোনো মানে আমরা যদি কমাতে চাই তাহলে এইভাবে আমরা করব। আচ্ছা, এরপরে আসো রিসিভস অফ গুডস অর্ডার ইন দ্য প্রায়র ইয়ার। তাহলে আমাদের প্রায়র ইয়ারে একটা রিসিভস একটা গুডস আমরা এই বছর রিসিভ করলাম। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে পারচেজ অর্ডার অ্যান্ড দ্য আদার কমিটমেন্ট ডকুমেন্টস ইস্যুড বাই দ্য পার্কস অ্যান্ড দ্য রিক্রিয়েশন ফান্ড functions in 2010 and not filled or cancelled by the end of the year, total taka 1,27,000, and re-establish the encumbrances account at the beginning of the fiscal year. তাহলে এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু একটা থিওরি আছে। থিওরিটা কি, যেমন এখানে বলে দিয়েছে যে ফাংশনস 2010 encumbrances of the 2010 not filled or cancelled by। তার মানে তুমি যে এনকামব্রান্সেসটার জন্য মানে পারচেজ অর্ডারটা দিয়েছিলে সেটা তুমি এখনো পাও নাই, এনকামব্রান্স হিসেবে সেটা রয়ে গেছে। কিন্তু যদি সেটা ক্যান্সেল করা না হয় এবং এটা যদি ফুলফিল হয় না, মানে তুমি যদি রিসিভ না পাও, সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এই বছরে এই মানে কারেন্ট ইয়ার এসে সেটাকে আবার রিএস্টাবলিশ করতে হবে, যেটা বলেছে রিএস্টাবলিশ দ্য এনকামব্রান্সেস অ্যাকাউন্ট। কারণ এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে টেম্পোরারি সব অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে ফেলা হয়, ফান্ড ব্যালেন্স আমরা ক্লোজ করে ফেলছি, তাহলে এনকামব্রান্সেসকেও আমরা ক্লোজ করেছি ফান্ড ব্যালেন্সে। তাহলে তোমাকে আগে এনকামব্রান্সেসটাকে রিএস্টাবলিশ করতে হবে। তা রিএস্টাবলিশ করতে হলে কী করতে হবে, সেই রিভার্স এন্ট্রি, আমরা এনকামব্রান্সকে তো আগে ক্রিয়েট করে ফান্ড ব্যালেন্সকে ডেবিট করেছিলাম ক্লোজ করার জন্য, তাহলে ঠিক তার রিভার্সটা করবো, এনকামব্রান্সকে ডেবিট করবো আর ফান্ড ব্যালেন্সকে ক্রেডিট করবো। তাহলে আসো দেখি আমরা এনকামব্রান্সেস 2010 1,27,000 এবং ফান্ড ব্যালেন্স হলো 1,20,000 এবং এনকামব্রান্স লেজারে আমরা পার্ক অ্যান্ড রিক্রিয়েশন দিয়ে দিব, যেটা এই বাবদ আমাদের এনকামব্রান্সেসটা হলো। তাহলে এটা প্রায়র ইয়ারে যদি আমরা কোনো গুডস রিসিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে এনকামব্রান্সেস, এটা হলো বছরের প্রথমে ফিসক্যাল ইয়ারের প্রথমেই কাজটা করে ফেলা হয় যে এনকামব্রান্স এটা রিভার্স এন্ট্রি করে একটা ওপেনিং এন্ট্রি দেওয়া হয়। আচ্ছা, এখন দেখো আমরা যদি হাতে পেয়ে যাই, assuming that the all goods and service for which encumbrances were outstanding at the end of the 2010 were received in 2011 at a total invoice cost টাকা 1,27,250 টাকা। তাহলে আমাদের ওখানে ছিল 1,27,000 টাকার এনকামব্রান্সেস, কিন্তু আমরা যখন হাতে পেয়েছি পণ্যটা সেটা বিল করা হয়েছে, ইনভয়েস করা হয়েছে 1,27,250, তার মানে 250 টাকা কিন্তু বেশি আছে। এখন এই 250 টাকা আমার যে বেশি আছে, এই 250 টাকাকে কিন্তু আমরা যে আমাদের এনকামব্রান্সেসে আছেই তো 1,27,000 টাকা, ওখানে 259। তাহলে আমাদের প্রথম কাজটা হলো, যদি আমরা ওই প্রথম ক্লাসের যদি মনে করো যে আমরা কীভাবে এনকামব্রান্সকে যখন পেয়েছি তখন রেকর্ড করেছিলাম, প্রথমে রিভার্স এন্ট্রি করেছিলাম, রিজার্ভ ফর এনকামব্রান্সেস আমরা ডেবিট করেছি এবং এনকামব্রান্সেসকে ক্রেডিট করেছি। অ্যামাউন্টটা কিন্তু 1,27,000 টাকা, কারণ এই এনকামব্রান্সেসটাই আমাদের রেকর্ডে আছে, আমাদের 250 হিসেবে রেকর্ড করা নাই। এরপরে আসো আমরা এক্সপেন্ডিচার রেকর্ড করেছিলাম। এখন এই এক্সপেন্ডিচার যখন রেকর্ড করব, আচ্ছা এখানে একটা কথা বলা হয়েছে যে এই যে আমরা রিজার্ভ ফর এনকামব্রান্সেস যে 1,27,000 টাকা, এটা আমরা কোথায় পেলাম, এটা এই যে 2010 সালের ক্লোজিং ব্যালেন্সে আমাদের দেখো রিজার্ভ ফর এনকামব্রান্সেস 2010 1,27,000 আছে ক্রেডিট ব্যালেন্স, মানে ফান্ড ব্যালেন্সের মধ্যে। তাহলে এটাকে আমরা ডেবিট করেছি। আমাদের যখন 2010-এ যখন এনকামব্রান্সেস অ্যাকাউন্টে ডেবিট ছিল, আমরা তো শুধু এনকামব্রান্সেস অ্যাকাউন্টকে ক্লোজ করেছি ক্রেডিট করে, কিন্তু তার এগেইনস্টে যে রিজার্ভ ফর এনকামব্রান্সেস ছিল সেটা তো আর আমরা ক্লোজ করিনি, এটা আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট না, আমরা ক্লোজ করিনি। তাহলে এটা তো রয়েই গেছে, তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, এই আমাদের এটা ডেবিট হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের লেজারের মধ্যে চলে যাবে, সাবসিডিয়ারি লেজারের মধ্যে পার্ক অ্যান্ড রিক্রিয়েশন 2010। আচ্ছা, এক্সপেন্ডিচার হিসেবে দেখো, এক্সপেন্ডিচারে 2010-এর জন্য 1,27,000 আর 2011-র জন্য আমাদের 250, কারণ আমি যে বলেছি
যে আমার অ্যাপ্রোপ্রিয়েশন, আমরা যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করি ক্লোজিং এন্ট্রিতে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েশন আমরা ক্লোজ করে ফেলি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন তো আর নাই, তোমার 2010-এর কোনো অ্যাপ্রোপ্রিয়েশন এখানে অ্যাভেলেবেল না। এখানে যতটুকু অ্যাভেলেবেল আছে সেটা হলো এনকামব্রেন্সেস হিসেবে যে তহবিলটা আছে, যে অ্যামাউন্ট আছে, এটাই শুধু অ্যাভেলেবেল আছে খরচ করার জন্য, তার থেকে বেশি নেই। তাহলে এই টাকাটা কোথা থেকে খরচ হবে? এই টাকাটা খরচ হচ্ছে আমাদের 2011-র এক্সপেন্ডিচার থেকে, ঠিক আছে। এবং আমরা ক্রেডিট করে দিচ্ছি ভাউচার পেয়েবলকে, এবং আমাদের সাবসিডিয়ারি লেজারে আমরা এক্সপেন্ডিচার লেজারের মধ্যে দুটো ব্রেকডাউন দিয়ে দিচ্ছি, যে পার্ক অ্যান্ড রিক্রিয়েশন 2010 এবং পার্ক অ্যান্ড রিক্রিয়েশন 2011, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে গভর্নমেন্ট ওয়াইডে আমরা কি জার্নাল করবো? গভর্নমেন্ট ওয়াইডের জন্য কিন্তু কোনো 2011 আর 2010-এর কোনো ডিফারেন্স নেই। কারণ হলো এখানে তো আমরা তো প্রথম ক্লাসে দেখেছিলাম যে বাজেটারি অ্যাকাউন্ট এবং এনকামব্রেন্সেস, এটা আমরা গভর্নমেন্ট ওয়াইডে কোনো রেকর্ড করি না, মনে আছে নিশ্চয়ই। তাহলে সেই আমাদের কাছে রেকর্ড, এনকামব্রেন্সেস রেকর্ড আমরা এখানে করলাম না, গভর্নমেন্ট ওয়াইডে আমাদের কোনো রেকর্ড হয়নি। আর অ্যাপ্রোপ্রিয়েশন আমরা গত বছরে অ্যাপ্রোপ্রিয়েশন তো ক্লোজ করে ফেলেছি, তাহলে এখানে তো আর গত বছরের কোনো অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাভেলেবেল নেই, তাহলে সে কোথা থেকে খরচ করবে? সেই কারণে এখানে পুরো এক্সপেন্স হিসেবে সে খরচ করছে 1,27,250 টাকা আর ভাউচার পেবল। আচ্ছা, এরপরে আসো রিভিশন অফ দ্য জেনারেল ফান্ড বাজেট। আমাদের যে বাজেটটা আমরা এস্টিমেশন করেছি, এটা একটা রিভিউ প্রয়োজন হতে পারে, যে এটা ঠিক আছে কিনা, রেভিনিউ অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, এস্টিমেটেড যেটা অ্যাপ্রোপ্রিয়েশনটা ঠিক আছে কিনা। তাহলে এরকম একটা রিভিশন হতে পারে, তার রিভিশনে যদি কম বেশি হয় সেটা আমরা রেকর্ড করে নেব কোনো চেঞ্জ হলে। যেমন এখানে বলেছে দ্য জেনারেল ফান্ড রেভিনিউস বাজেটেড 2011 হ্যাজ বিন reviewed as described, and that the budget is legally amended to reflect the revenue from charges of service are expected to be টাকা 5,000 more. তাহলে চার্জেস ফর সার্ভিস এটা 5,000 টাকা বেশি হবে than the originally budgeted, and the miscellaneous revenue are expected to be টাকা 10,000 more than the original budgeted. Revenue from the other sources are not expected to be materially different from the original budget. তাহলে আমাদের দুটো খাতে, আমাদের চার্জেস ফর সার্ভিস আর রেভিনিউ, মিসেলিনিয়াস রেভিনিউ। আর অ্যাপ্রোপ্রিয়েশন কি বলেছে? দ্য জেনারেল ফান্ড অ্যাপ্রোপ্রিয়েশন ফর 2011 হ্যাভ বিন reviewed are legally amended to reflect টাকা 50,000 decrease in the appropriation of public work. তাহলে পাবলিক ওয়ার্ক বাবদ 50,000 টাকা ডিক্রিজ হবে, আর and 80,000 increase in the appropriation for public safety. তাহলে পাবলিক সেফটিতে আমাদের 80,000 টাকা বেশি ইনক্রিজ হলো, আর পাবলিক ওয়ার্কে ডিক্রিজ হলো 50,000 টাকা। তাহলে দেখো নেট কতটুকু হলো, নেট অ্যাপ্রোপ্রিয়েশন ইনক্রিজ হয়েছে আমাদের 30,000 টাকা, ঠিক আছে। তাহলে এখন আমরা জার্নাল করব। জার্নালের জন্য তো সেই যে আমাদের বাজেট রেকর্ড বাজেটিং আমরা যে জার্নালটা করেছিলাম সেটাই করব। এখানে রেভিনিউটা বাড়বে, তাহলে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, ঠিক আছে, কত 15,000 টাকা। আর অ্যাপ্রোপ্রিয়েশনটা কি, অ্যাপ্রোপ্রিয়েশনও বাড়বে, তার মানে কি ক্রেডিট ব্যালেন্স আরও বাড়বে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের 30,000 টাকা, তাহলে মাঝখানটা হলো বাজেটারি ফান্ড ব্যালেন্স, সেটা হলো 15,000 টাকা। আমরা রেকর্ড করলে ওই আমাদের সাবসিডিয়ারি লেজারে যথারীতি আমাদের সার্ভিস চার্জেস ফর সার্ভিস এবং মিসেলিনিয়াস রেভিনিউ লেজারে আমরা করব, আর অ্যাপ্রোপ্রিয়েশন লেজারে আমরা পাবলিক ওয়ার্কসের জন্য 50,000 আর কমে যাবে, 50,000 ডেবিট মানে হলো কমে যাবে, আর পাবলিক সেফটির জন্য 80,000 ক্রেডিট মানে হলো বাড়বে। টোটাল নেট হলো 30,000 টাকা ইনক্রিজ করলো। তাহলে এই হলো আমাদের রিভিশন অফ দ্য জেনারেল ফান্ড বাজেট। আচ্ছা, এরপরে আসো ইন্টারনাল এক্সচেঞ্জ ট্রানজাকশন, যদি ইন্টারনাল কোনো এক্সচেঞ্জ হয়। এখানে বলছে, এখানে একটা উদাহরণ আছে, দ্য অ্যামাউন্ট চার্জেস বাই দ্য ওয়াটার ইউটিলিটি হু প্রোভাইড ফায়ার হাইড্রেন্ট and water services for fire protection to the general fund for hydrants and water service is টাকা 30,000. তাহলে ওয়াটার ইউটিলিটি জেনারেল ফান্ডকে চার্জ করেছে 30,000 টাকা, and the fire department budgeted is a part of the public safety category, জেনারেল ফান্ডে পাবলিক সেফটি ক্যাটাগরি। তাহলে আমরা জার্নাল কি করব? দেখো, জেনারেল ফান্ডে আমাদের জার্নাল হবে এক্সপেন্ডিচার 2011 30,000 টাকা, এবং কোথায় ডিউ টু আদার ফান্ড 30,000 টাকা, এবং আমরা সাবসিডিয়ারি লেজারে পাবলিক সেফটি বাবদ এই খরচটা হলো সেটা আমরা উল্লেখ করে নিব, ঠিক আছে। আর আমাদের গভর্নমেন্ট ওয়াইডে তো সেই একই এক্সপেন্সকে আমরা এক্সপেন্ডিচার জায়গায় এক্সপেন্স লিখবো, এবং ইন্টারনাল ব্যালেন্স ওখানে ডিউ টু আদার ফান্ড ছিল, এখানে হলো ইন্টারনাল ব্যালেন্স, মানে একটা ফান্ড থেকে আরেকটা ফান্ড জাস্ট ট্রান্সফার হলো, তাহলে ইন্টারনাল ব্যালেন্স আমরা ক্রেডিট করলাম। আচ্ছা, এরপরে আবার দেখো বলেছে, ইফ দ্য ওয়াটার ইউটিলিটি এগ্রিজ টু কন্ট্রিবিউট 25,000 টাকা টু দ্য জেনারেল ফান্ড ইন লিউ অফ ট্যাক্সেস, and that the amount fairly represent the value of the service received from the general government.
তাহলে আমাদের কি হলো, আমরা এর আগে দেখেছিলাম জেনারেল গভর্নমেন্ট টাকা দিয়েছে, আর এখন হলো জেনারেল গভর্নমেন্ট টাকা পেলো, রেভিনিউ আর্নিংস হয়েছে তার একটা, হ্যাঁ, 25,000 টাকা তাকে কন্ট্রিবিউট করেছে এই ওয়াটার ইউটিলিটি। তাহলে আমাদের রেভিনিউ বাড়বে, আমরা ডিউ ফ্রম আদার ফান্ডস আমাদের ডেবিট হলো, আর রেভিনিউ বেড়ে গেল, তাহলে আমাদের রেভিনিউ ক্রেডিট হলো, ঠিক আছে। আর রেভিনিউ লেজেন্ডে আমরা মিসেলিনিয়াস রেভিনিউ হিসেবে এটাকে রেকর্ড করে নিয়েছি। আর গভর্নমেন্টের মধ্যে আমাদের ইন্টারনাল, এই ডিউ টু আদার ফান্ডস জায়গায় ইন্টারনাল ব্যালেন্স হবে, আর রেভিনিউ জায়গায় জেনারেল রেভিনিউ হবে, এবং পেমেন্ট ইন লিউ অফ ট্যাক্সেস। তাহলে এটা আমরা দেখলাম আমাদের ইন্টারনাল যে ইন্টার ফান্ড ট্রান্সফার হলো, একবার আমরা একটা ফান্ডকে জেনারেল ফান্ড থেকে ট্রান্সফার করেছি, আবার আরেকটা ফান্ড থেকে জেনারেল ফান্ড রিসিভ করলো, দুটো জার্নালে আমরা দেখলাম। ইন্টার ফান্ড অ্যাক্টিভিটি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও অনেক আলোচনা করব, হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই হোক। আচ্ছা, এরপরে আসো অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে আমরা যেগুলো স্পেশাল যে টপিকগুলো মোটা হতে পারে এগুলো আমরা দেখে নিলাম। এরপর আসো শেষে, আমাদের যখন বছরের শেষে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে যাব। এখানে আমাদের দেখো বলা হয়েছে যে ইনভেন্টরিজ অফ সাপ্লাইজ, ইনভেন্টরি অফ সাপ্লাইজের জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রয়োজন হবে। তাহলে এখানে জেনারেল ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে দুটো আমাদের ইনভেন্টরি অফ সাপ্লাইজের মেথড আছে রেকর্ড করার জন্য, একটা হলো পারচেজ মেথড আর একটা হলো কনজাম্পশন মেথড। তাহলে পারচেজ মেথড কি? পারচেজ মেথডে ধরা হচ্ছে যে এক্সপেন্ডিচার অফ সাপ্লাইজ হলো টোটাল অ্যামাউন্ট পারচেজ ফর দ্য ইয়ার। তাহলে টোটাল অ্যামাউন্ট ইনভেন্টরি যা পারচেজ করবে পুরোটাকে এক্সপেন্ডিচার হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে এটা হলো পারচেজ মেথড। এবং এখানে যদিও মানে কনজাম্পশন যদি কম বেশি হয় সেটাও ফ্যাক্টর নয়, এক্সপেন্ডিচার ধরে নিচ্ছে, পারচেজটা হলো। আচ্ছা, এবং এই পারচেজ মেথডটাকে বলছে ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস, যে মডিফাইড অ্যাক্রুয়াল বেসিসটা আমাদের জেনারেল ফান্ড বা গভর্নমেন্টাল ফান্ডগুলোতে ব্যবহার করা হয়, তাহলে এটা কনসিস্টেন্ট। আর একটা কথা বলেছে যে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড, এবং আমাদের এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা কি করি, আমরা ফিজিক্যাল কাউন্টটা করে আমরা ভ্যালুয়েশন করি, তাই না? আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা তো ফার্স্ট ইয়ারে পড়ে এসেছে, খুব ভালো মতো এটা সম্পর্কে জানো। তাহলে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে বলা হচ্ছে ভ্যালুয়েশন অন আ ফিজিক্যাল কাউন্ট, ফিজিক্যাল মানে একদম হাতে গণনা করে আমরা এটা কাউন্ট করে নিচ্ছি যে আমাদের হাতে কতটুকু আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ইন অ্যাডিশন আর রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজ অ্যাকাউন্ট হ্যাভিং আ ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ দ্য ইনভেন্টরি অ্যাকাউন্ট, যে রিজার্ভ ফর ইনভেন্টরি এখানে রেকর্ড করতে হয়, এবং এই রিজার্ভ ফর ইনভেন্টরিতে যে ক্রেডিট ব্যালেন্সটা থাকে সেটা একেবারেই ইনভেন্টরিতে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা সমান সমান ক্রেডিট ব্যালেন্স থাকে। এবং আরেকটা কথা দেখো বলেছে যে ইজ রিকোয়ার্ড টু ইন্ডিকেট দ্যাট দ্য ইনভেন্টরি রিপোর্টেড অন দ্য ব্যালেন্স শিট ইজ নট অ্যাভেলেবল ফর স্পেন্ডিং। তাহলে আমরা জানি রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজ যখন আমরা ব্যবহার করি, এটার মানেই হলো যে যেই সাপ্লাইজটা আছে সেটা হয় নষ্ট অবস্থায় আছে অথবা অপ্রচলিত আছে, মোট কথা হলো এটা নট অ্যাভেলেবল ফর স্পেন্ডিং, এটা স্পেন্ডিং করা যাবে না, হ্যাঁ, এটা অ্যাভেলেবল না, হয়তো অন্য কোনো পারপাসের জন্য আছে, এটা অন্য আর কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে বলা হয়েছে যে আমরা তাহলে তার মানে কি, আমরা একটা রিজার্ভ ফর এই যখন অ্যাডজাস্টমেন্ট করব তখন আমাদের রিজার্ভ ফর ইনভেন্টরি সাপ্লাইসও আমরা একটা মেনটেন করি জেনারেল ফান্ডের জন্য। আচ্ছা, এরপরে কনজাম্পশন মেথডে দেখো, কনজাম্পশন মেথডে এটা কনসিস্টেন্ট উইথ দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, এবং জিএসবি গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড তারা কিন্তু এটাকে রিকোয়ার করেছে যে এই কনজাম্পশন মেথডটা যেন গভর্নমেন্টাল ওয়াইড এবং প্রপার্টারি ফান্ড তারা ব্যবহার করে, এবং সাধারণত এই প্র্যাকটিসটাই হয় গভর্নমেন্টাল অ্যাকাউন্ট এবং প্রপার্টারি ফান্ডের রিপোর্টিংয়ের ক্ষেত্রে। আর তাহলে কনজাম্পশন মেথডটা কি? কনজাম্পশন মেথডটা হলো এখানে এক্সপেন্ডিচারকে ধরা হবে দ্য অ্যামাউন্ট অফ সাপ্লাইজ কনজিউমড ডিউরিং দ্য ইয়ার। আমরা পারচেজ মেথডে বলেছি এক্সপেন্ডিচার মানে পারচেজ, আর এখানে বলছি এক্সপেন্ডিচার মানে কনজাম্পশন। আচ্ছা, আর কি বলা আছে এখানে বলছে বাজেটারি অ্যাপ্রোপ্রিয়েশন অফ সাপ্লাইজ, যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েশনটা ধরি, এখানে কনজাম্পশন কত তার উপরেই এই অ্যাপ্রোপ্রিয়েশনটা ধরা হচ্ছে। এবং এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সাপোর্ট করছে, হ্যাঁ, এটা আমরা পারচেজে বলেছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর এই কনজাম্পশন মেথডটা পারপেচুয়াল, মানে প্রতিবার যখন ইস্যু করা হবে তখনই রেকর্ড করবো আমরা কনজাম্পশনের বেসিস। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য সাপ্লাইজ পারচেজ আর ইউসেজ অফ আ সার্টেন সিটি অফ ইটস 2011 ফিসকাল ইয়ার। তাহলে এখানে ব্যালেন্স বলছে যে ওপেনিং ব্যালেন্স ছিল 55,000, পারচেজ হয়েছে 2,60,000,
সাপ্লাইজ অ্যাভেলেবল ফর ইউজ হলো 3,15,000, আর এখান থেকে লেস করেছে ব্যালেন্স অফ দ্য ইনভেন্টরি ডিসেম্বর 31st ও 65,000, তাহলে আমাদের ইনভেন্টরি ছিল 55,000, সেখান থেকে হয়েছে 65,000, 10,000 টাকা ডিফারেন্স। আর সাপ্লাইজ কনজিউম হয়েছে 2,50,000 টাকা। তাহলে এই যে ইনফরমেশনটা আছে, তাহলে এখানে আমাদের পারচেজ মেথড অনুযায়ী এই পারচেজের অ্যামাউন্টটা 2,60,000-ই হবে এক্সপেন্ডিচার, আর কনজামশন অনুযায়ী আমাদের এই কনজামশনে যে 2,50,000 এটা হবে এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি, সরাসরি দেখি কি হবে। এখানে বলছে যে অ্যাজিউমিং অল সাপ্লাইজ আর পারচেজ ফ্রম এক্সটার্নাল ভেন্ডার্স এন্ড অল ইনভয়েসেস আর বিন পেড, মানে এখানে আমরা অনেক কিছু অমিট করে গেলাম, এনকামব্রেন্সেস, এন্ট্রি বা সাবসিডারি, এগুলো আমরা অমিট করে গেলাম। আমরা সরাসরি শুধু জার্নালগুলো দেখাই যে কি এফেক্ট আসবে। জেনারেল ফান্ডের মধ্যে আমরা কি করছি, এক্সপেন্ডিচার যখন আমরা পারচেজ মেথড পারচেজ মেথডটা ফলো করছি জেনারেল ফান্ড, তখন বলেছে যে পারচেজই হবে তার এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচারকে ডেবিট করছে 2,60,000, ক্রেডিট করছে ক্যাশকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল। আচ্ছা, এখন এন্ড অফ দ্য ইয়ারে যে অ্যাডজাস্টিং এন্ট্রির কথা আমরা বলছি, এটা তো আমাদের রেগুলার এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা করতে হবে সেটা হলো আমরা যে অংশটুকু আমাদের ওপেনিং ছিল 55,000 আর ক্লোজিং ছিল 65,000, তাহলে যতটুকু ইনক্রিজ হলো ততটুকুকে আমরা ইনভেন্টরিকে ইনক্রিজ করে নিব। তাহলে আমরা ইনক্রিজ করছি জেনারেল ফান্ডে ইনভেন্টরি অফ সাপ্লাইজ 10,000 এবং তার এগেনস্টে রিজার্ভ ফর ইনভেন্টরিজ আমরা রেখে দিব। এটা আমাদের আগে তো 55,000 টাকা ব্যালেন্সে আছেই আমাদের 2010-এর ব্যালেন্স শিটে, তাহলে এটা মানে আগের ব্যালেন্স শিটে থাকবে। তাহলে এখানে তার সাথে আরও অ্যাডিশনাল 10,000 টাকা ইনক্রিজ হয়েছে, 10,000 টাকা আমি ইনভেন্টরি অফ সাপ্লাইজকে ডেবিট করেছি এবং রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজকে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, এরপরে আসলে কনজাম্পশন মেথডে। পারচেজ মেথডে আমি গভর্নমেন্টাল ওয়াইড দেখালাম না, কারণ গভর্নমেন্ট ওয়াইড তো পারচেজ মেথড ফলোই করছে না। আচ্ছা, এখন কনজাম্পশন মেথডে কী হবে, সে তো যথারীতি রেকর্ড করে নিচ্ছে যে এক্সপেন্ডিচার 2,60,000 এবং ক্যাশ 2,60,000 রেকর্ড করছে, কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজে সে যে কী করবে, যেহেতু এখানে কনজাম্পশন মেথড হলো এটা কনজাম্পশন ইকুয়ালস টু হলো এক্সপেন্ডিচার হবে, তাহলে এখানে আমরা এক্সপেন্ডিচারকে কমিয়ে দেবো, কারণ আমাদের কনজাম্পশন ছিল 2,50,000, কারণ 10,000 টাকা তো আমার ইনভেন্টরি ইনক্রিজ করেছে, তাহলে এখানে আমি এক্সপেন্ডিচারকে কমিয়ে দিব। ঠিক জেনারেল ফান্ডে আমরা কী করি দেখো, ইনভেন্টরি অফ সাপ্লাইজকে 10,000 করছি আর এক্সপেন্ডিচারকে কমিয়ে 10,000 করা হোক। তার মানে কি, এক্সপেন্ডিচার ডেবিট আছে 2,60,000 এবং ক্রেডিট আছে হলো 10,000, তাহলে আমাদের এক্সপেন্ডিচার হলো কত, 2,50,000, তাহলে কনজাম্পশনের সমান হলো না, তাহলে এটা হলো কনজাম্পশন মেথড। এবং এই কাজটা তারা করে কারণ হলো জেনারেল ফান্ড যখন গভর্নমেন্টের সাথে একটা মানে একটা ম্যাচে চলে যায়, মানে একটা কনসলিডেশনে চলে যায়, তখন তাকে তো আসলে জেনারেল গভর্নমেন্ট ওয়াইড যেহেতু এভাবে মেনটেন করা হয়, তখন তারা এই কাজটা করে আর কি। ঠিক আছে, তাহলে কনজাম্পশন মেথড, তাহলে যে কোনো দুই রকমের এক রকমের সে করতে পারে জেনারেল ফান্ডের জন্য। আচ্ছা, আর ফান্ড ব্যালেন্স, আচ্ছা আমাদের যে রিজার্ভ ফর সাপ্লাইজের কথা আমরা বলেছিলাম যে ফান্ড ব্যালেন্স ডেবিট আর রিজার্ভ ফর ইনভেন্টরি সাপ্লাইজ ক্রেডিট, এটা অবশ্য অপশনাল, এটা আমাদের কনজাম্পশন মেথডের জন্য এই রিজার্ভ ফর ইনভেন্টরি সাপ্লাইজটা অপশনাল, কিন্তু যদিও এই প্র্যাকটিসটা আছে যেখানে রাখা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে আলটিমেটলি কিন্তু তাই হলো, ইনভেন্টরি অফ সাপ্লাইজ হলো ডেবিট আর রিজার্ভ ফর ইনভেন্টরি হলো ক্রেডিট, যেটা আমরা পারচেজ মেথডে দেখেছি অ্যাডজাস্টিং এন্ট্রিতে। আচ্ছা, এরপর আসো আমাদের এরপরে বলেছে অ্যাজিউমিং পারচেজ আর রেকর্ডেড ইনিশিয়ালি অ্যাজ এক্সপেন্সেস, the entries that would be required the governmental activities at the government wide level are illustrated as follows। কিভাবে রেকর্ড করছে, যে অ্যাজিউম করে নিচ্ছে যে এক্সপেন্স হিসেবে সে গভর্নমেন্ট ওয়াইডে রেকর্ড করছে, তার মানে প্রথম জার্নালটা সেম, এক্সপেন্ডিচার এক্সপেন্স ডেবিট আর ক্রেডিট হলো ক্যাশ। তাহলে বছরের শেষে এসে অ্যাডজাস্টিং এন্ট্রিসে সে কী করবে, এখানে তাহলে আমরা তখন ইনভেন্টরি অফ সাপ্লাইজ 10,000 টাকা বাড়লো, তার ইনভেন্টরি অফ সাপ্লাইজে সে 10,000 টাকা ট্রান্সফার করবে এবং এক্সপেন্সকে কমিয়ে দিবে, ক্রেডিট করবে, তাহলে এক্সপেন্স হলো 10,000, তাহলে একইভাবে এক্সপেন্স ডেবিট 2,60,000 এবং এক্সপেন্স ক্রেডিট হলো 10,000, তাহলে 2,50,000 আমাদের এখানে আসলো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি আমরা এটা বলেছে কি যে এখানে যদি এটা এন্ট্রি করে এক্সপেন্স হিসেবে, গভর্নমেন্টালে যদি এক্সপেন্স হিসেবে রেকর্ড করে তাহলে আমরা এই জার্নালটা করবো অ্যাডজাস্টিং এন্ট্রিসে, কিন্তু যদি রেকর্ড করে ইনভেন্টরি অফ সাপ্লাইজ হিসেবে, যে যখন পারচেজ হলো তখনই রেকর্ড করলো ইনভেন্টরি অফ সাপ্লাইজ 2,60,000 আর ক্যাশ হলো 2,60,000, তখন আমরা কী করবো, তখন তাহলে গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে কী করবে, ইনভেন্টরি সাপ্লাইজকে কমাই দিবে
2,50,000 করে কমিয়ে দিবে। তাহলে দেখো যে ইনভেন্টরি অফ সাপ্লাইজ 2,50,000 টাকা ক্রেডিট করে দিল, ডেবিট ছিল 2,60,000, ক্রেডিট করেছে 2,50,000, তাহলে কত হলো 10,000 টাকা ডেবিট রয়ে গেল। আর এক্সপেন্স হলো 2,50,000 টাকা, তাহলে এই যে সেই এক্সপেন্স 2,50,000 টাকা যেটাকে আমরা বলেছি ইকুয়ালস টু কনসামশন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য ইনভেন্টরি অফ সাপ্লাইজ। আচ্ছা, তাহলে এই অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে যেটা আমরা স্বভাবত করে থাকি, আমাদের এটা তো অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে আছে যে প্রি ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, একটা ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিংয়ের আগে একটা ট্রায়াল ব্যালেন্স করা হয়। তাহলে এখানে দেখো আমি ট্রায়াল ব্যালেন্স, তো এটা তো নতুন না, আমাদের খুবই পরিচিত। এখানে শুধু কালারগুলো দেখো, এখানে এস্টিমেটেড রেভিনিউ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েশন, এস্টিমেটেড আদার ফাইন্যান্সিং ইউজেস, এরপরে বাজেটারি ফান্ড ব্যালেন্স। তাহলে এগুলো কি পরিচিত? এগুলো হলো সেই আমাদের বাজেট রেকর্ডের জন্য বাজেটারি অ্যাকাউন্টসগুলো। তাহলে বাজেট রেকর্ডের জন্য যে বাজেটারি যে আমরা জার্নাল করেছি ক্লোজ করার জন্য আমরা জাস্ট রিভার্স করব, যা আমাদের এস্টিমেটেড রেভিনিউ ছিল ডেবিট, ক্রেডিট করবো, অ্যাপ্রোপ্রিয়েশন ছিল ক্রেডিট, ডেবিট করব, আর ডিফারেন্সটা হলো আমাদের বাজেটারি ফান্ড ব্যালেন্স। আর এখানে গ্রিন কালার যেটা আছে, আমাদের রেভিনিউ আছে, এক্সপেন্ডিচার 2010-11, আদার ফাইন্যান্সিং ইউজেস, ইন্টারফান্ড ট্রান্সফার আউট, এগুলো আমাদের অপারেটিং অ্যাকাউন্টস, এবং এগুলোকে প্রত্যেকটা আমরা ফান্ড ব্যালেন্স আমরা ক্লোজ করে দেব। আর এনকামব্রেন্সেস আছে 2011, এটা আমাদের বাজেটারি, এবং এটাকে আমরা ক্লোজ করব ফান্ড ব্যালেন্সে। তাহলে আসো আমরা তাহলে এই আমাদের প্রি ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা দেখে নিলাম, একটা সামারি চলে আসছে। তাহলে আমরা এরপর আসো ক্লোজিং এন্ট্রিটা দেখি। আচ্ছা, তাহলে ক্লোজিং এন্ট্রিতে এখানে আবার বলা হয়েছে যে কি আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট এবং বোথ বাজেটারি এবং অপারেটিং, যেগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট সেগুলো ক্লোজ করে দিতে হবে। তারপরে বলেছে বাজেটারি অ্যাকাউন্ট আর ক্লোজ বাই, যেভাবে আমি বললাম যে জাস্ট রিভার্স, আমরা যে এন্ট্রিটা করেছিলাম বাজেট রেকর্ডের সময় তার ঠিক রিভার্সটা আমরা করব। আর রিমেইনিং এনকামব্রেন্সেস অ্যাকাউন্টটা এটা আমরা ক্লোজ করব কোথায়? ফান্ড ব্যালেন্স অ্যাকাউন্টে। আর অপারেটিং যেটা ছিল সেটা আমরা ফান্ড ব্যালেন্স, মানে রেভিনিউ থাকলে রেভিনিউকে ডেবিট করে ক্রেডিট করে দেবো ফান্ড ব্যালেন্সে, আবার এক্সপেন্ডিচার যদি ডেবিট থাকে ওটাকে ক্রেডিট করে দিব আর ডেবিট করে দিব ফান্ড ব্যালেন্সে, ক্লোজিং আর কি, জাস্ট রিভার্স করে ক্লোজিং করে দিব। তাহলে এখানে দেখো ক্লোজিং এন্ট্রিজগুলো দেখিয়েছি। এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন, এস্টিমেটেড আদার ফিনান্সিং ইউজেস, ঠিক আছে, এস্টিমেটেড রেভিনিউ, আমার মনে হয় তোমাদের এটা পরিচিত, জাস্ট আমাদের যেটা ছিল আমরা রিভার্স করে নিয়েছি। তার মধ্যেখানে শুধু একটু মাঝখানে যে একটা এস্টিমেটেড আমাদের প্রথম ক্লাসের যে বাজেটারি রেকর্ড ছিল, আজকে কিন্তু আমরা আরেকটা রিভিশনে বাজেট রেকর্ড করি, তাহলে দুটোকে মিলেই এখানে অ্যাড করে নেওয়া হয়েছে। এবং 2 নম্বরে দেখো রেভিনিউজ, আমরা রেভিনিউজ যেগুলো আছে, রেভিনিউকে ডেবিট, ক্রেডিট ছিল ডেবিট, ফান্ড ব্যালেন্স আমাদের মাঝখানে চলে আসবে, এক্সপেন্ডিচার ডেবিট ছিল, ক্রেডিট, ক্লোজ, আমাদের সব অ্যাকাউন্ট ক্লোজ। আর এখানে এক্সপেন্ডিচার 11 এবং 10। আর আমাদের আছে আদার ফিনান্সিং ইউজেস, ইন্টারফান্ড ট্রান্সফার আউট, এটাও তো আমাদের একটা এক্সপেন্ডিচারের মতো, তাহলে এটা আমরা ক্লোজ করলাম। আর লাস্ট হলো এনকামব্রেন্সেস, আমরা ডেবিট, আমাদের এনকামব্রেন্সেস ডেবিট ছিল, এটা ক্রেডিট করে দেবো এবং ফান্ড ব্যালেন্সকে ডেবিট করে দেবো। তাহলে এই হলো আমাদের ক্লোজিং এন্ট্রি, যেটা আগেও কিন্তু আমাদের যখন কারেকশন অফ এরর করছিলাম তখন আমরা এইগুলো নিয়ে কিছুটা আলোচনা তখনও হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লোজিং এন্ট্রি শেষ। এখন হলো আমরা ইয়ার এন্ড যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করি সেই স্টেটমেন্টগুলো দেখো। এখানে ইয়ার এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে জেনারেল ফান্ড ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ রেভিনিউ, এক্সপেন্ডিচার অ্যান্ড চেঞ্জ ইন ফান্ড ব্যালেন্স, এই দুটো হলো গ্যাপ, এই দুটোকে রিকোয়ার করে। আর এছাড়াও নন গ্যাপ একটা স্টেটমেন্ট আছে, এটা আমি লাস্ট টাইম একবার একটু দেখিয়ে দিব যে আমরা যেটা ফলো করি। তাহলে এখানে এই যেরকম একটা ব্যালেন্স শিট, যে ব্যালেন্স শিটে এখানে অ্যাসেট আছে, লায়াবিলিটিস এন্ড ফান্ড ব্যালেন্স আছে। দেখো অ্যাসেটের এখানে আমাদের যোগফল এসেছে কত, টোটাল অ্যাসেট হলো 7,34,200, আর লায়াবিলিটিসে এখানে লায়াবিলিটিসের এগুলো আছে, এবং আরও আছে যে ফান্ড ব্যালেন্সগুলো আছে, সব কিছু মিলে 7,34,200, যেটা আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস হবে, আমরা সেই ফরম্যাটে এটা করেছি। এবং একসাথে যদি দেখি, একসাথে এরকম একটা স্টেটমেন্ট আমরা বছর শেষে গভর্নমেন্ট এটা করে থাকে, ঠিক আছে, ব্যালেন্স শিট। আর এছাড়া এক্সপেন্ডিচার রেভিনিউ, স্টেটমেন্ট অফ রেভিনিউ, এক্সপেন্ডিচার অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্স, এখানে ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2011, এখানে রেভিনিউগুলো, যে রেভিনিউগুলো আমরা অ্যাকচুয়ালি রিসিভ করেছি সেইগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এবং তারপরে এক্সপেন্ডিচার আমরা মাইনাস করছি, রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার মাইনাস। তা রেভিনিউ হয়েছে 40,15,000, আর আমাদের এক্সপেন্ডিচার দেখো, এক্সপেন্ডিচার আমাদের আছে হলো 42,57,760, তাহলে আমাদের এক্সেস অফ এক্সপেন্ডিচার অফ রেভিনিউ, রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে 2,42,760, এবং তারপরে আবার আদার ফিনান্সিং ইউজেসটা আছে, এখানে ইন্টারফান্ড ট্রান্সফার ইন আমাদের 91,500,
এবং সব কিছু মিলে আমাদের টোটাল যে চেঞ্জেস ফান্ড ব্যালেন্সের যে চেঞ্জটা হলো, চেঞ্জটা নেগেটিভ চেঞ্জ হয়েছে 3,34,260, এবং ফান্ড ব্যালেন্স আমাদের যেটা ওপেনিংয়ে যেটা ছিল সেটাকে আমরা যোগ করে নিলাম, তারপরে আমরা একটা পজিটিভ ফান্ড ব্যালেন্স পেয়েছি 1,57,140। তাহলে এই দুটো স্টেটমেন্ট আমাদের গ্যাপের রিকোয়ারমেন্ট, এই দুটো অবশ্যই তৈরি করতে হবে। আরেকটা আছে নন গ্যাপের, এখানে এটা হলো আমাদের টোটাল ভিউ, ঠিক আছে, একদম একসাথে যে ছোট ছোট করে দেখাগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ না, সেই কারণে আমি আলাদা করে এটা জুম করা হয়েছে। আর এগুলো হলো টোটাল, আমরা যদি স্টেটমেন্টটা দেখি টোটাল স্টেটমেন্টের চেহারাটা এরকম। আচ্ছা, আরেকটা যেটা আমি বললাম যে এটা কিন্তু নন গ্যাপ প্রেজেন্টেশন। হ্যাঁ, গ্যাপের এখানে হলো যে বাজেটেড অরিজিনাল, বাজেটেড ফাইনাল এবং অ্যাকচুয়াল অ্যামাউন্ট, বাজেটেড বেসিস, এরকম একটা ভ্যারিয়েশন করা হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার সব। এখানে যেমন এই যে এখানে একটা দেখো সার্ভিস ফর চার্জেস ফর সার্ভিস, এখানে 70,000 ছিল আমাদের অরিজিনাল, 5,000 টাকা যে রিভিশন হলো 5,000 টাকা বেড়ে গেল, তাহলে ফাইনাল আসলো 75,000 টাকা। আবার এখানে চার্জেস ফর সার্ভিস ছিল 15,000 টাকা, ওখানে 10,000 টাকা বেড়ে গিয়েছিল, তাহলে যে 25,000 টাকা। তারপরে আমরা অ্যাকচুয়ালটা কতটা রিসিভ হয়েছে সেটা আমরা দেখেছি এবং ভ্যারিয়েন্সটা দেখেছি। এই ভ্যারিয়েন্সটা খুব জরুরি, পরবর্তী বছরে এই ভ্যারিয়েন্সটার উপরে অ্যানালিসিস করে গভর্নমেন্ট পরবর্তী বাজেটটা নির্ধারণ করে, ঠিক আছে। আবার এই যে এক্সপেন্ডিচারের মধ্যে দেখো, এক্সপেন্ডিচারে যে পাবলিক সেফটিতে আমাদের 12,40,000 আমরা অরিজিনালি বাজেট করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা কত ডিফারেন্স ছিল, আমাদের ইনক্রিজ করেছিল 80,000 টাকা ইনক্রিজ করেছিল, যে ইনক্রিজ করে 13,20,000 আমাদের হলো। আর পাবলিক ওয়ার্কে 10,90,000 ছিল, এটা ডিক্রিজ করেছিল 50,000, তাহলে এটা 10,40,000 টাকা হলো। তাহলে এই যে অরিজিনাল একদম প্রথম বছরের প্রথম কি বাজেট করেছি এবং বছরের তার মাঝখানে যে রিভিশনটা করেছি সেটা সহ আমার অ্যাকচুয়াল কতটুকু রিসিভ করেছি এবং সেখানে এই ভ্যারিয়েশনটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের জেনারেল ফান্ড রিলেটেড যতটুকু আমরা আমাদের এই সিলেবাসের মধ্যে সেটা নিয়ে আমি আলোচনা শেষ করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখতে পারো, বা যে অ্যাড্রেসটা দেখিয়েছি সেখানে লগ ইন করে তোমরা প্রশ্নগুলো করতে পারো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্পেশাল রেভিনিউ ফান্ড নিয়ে আমরা আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ বলছি। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।